মা, এবার আমার জন্মদিনে একটা ভালো জামা প্যান্ট কিনে দিতে হবে কিন্তু। ঠিক আছে, বাবা এলে বলিস। বাবা ঘেমে নিয়ে এসে মাটিতে বসে পড়ল। তারপর জামা কাপড় খুলে শুয়ে পড়ল। কি গো, হাত মুখ না ধুয়ে শুয়ে পড়লে যে? যাও, কলতলায় আবার কি ঢুকে পড়বে, তখন আবার অপেক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি। মা একটু অবাক হলেও কিছু বলল না। বাবা উঠে দাঁড়িয়ে গামছা আর লুঙ্গি নিয়ে ঘর থেকে বেরোতেই যাবে, এমন সময় ছেলে বলল, বাবা, এবার জন্মদিনে কিন্তু ভালো জামা প্যান্ট কিনে দিতে হবে। আমার একটাও ভালো জামা প্যান্ট নেই। বাবার মাথায় যেন রক্ত চড়ে গেল। তিনি ঠাস ঠাস করে ছেলেকে চড় মারতে লাগলেন। গরিবের ছেলে বড়লোকি স্বভাব। যা দেব তাই পড়বি, না হলে বেরিয়ে যা যা। মা তাড়াতাড়ি করে উঠে এসে ছেলেকে ধরে সরিয়ে নিয়ে গেলেন। এরকম ভাবে কেউ মারে? বেকায়দায় লেগে গেলে বালাই ষাট। ওকে বড়লোকি চাল দেখাতে বারণ করো। এই বলে তিনি কলতলায় চলে গেলেন। এদিকে ছেলে খুব কাঁদছিল, তার পিঠে যে দাগ হয়ে গেছে। মা উনুনে কাপড় গরম করে সেক দিতে লাগলেন। ছেলে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। মা তাকে আদর করে কাছে ডেকে ভোলাতে লাগলো। আমাকে খেতে দাও, বেরোতে হবে। সে কি গো, এই তো কাজ থেকে ফিরলে, আবার বেরুবে কেন? রোজগার হয় বুঝলে, দাও খেতে দাও। মা চুপ করে খেতে দিল। সে খেয়ে আবারও জামা কাপড় পরে বেরিয়ে গেল। দুক্কা দুক্কা। বাবা ভারী বাজে। ওরকম বলে না বাবা, বাবা ক্লান্ত ছিল তো। সে তো তুমিও সারাদিন কত কাজ করো, তুমিও তো ক্লান্ত হও। তুমি কি আমাকে ওরকম ভাবে মারো? এদিকে ছেলের মুখ ভার দেখে মা তাকে বলল, ঠিক আছে, বাবার আজ হয়তো কোনো কারণে মন মেজাজটা ভালো ছিল না, তাই তোকে একটু বকেছে। তা না হলে বাবা তো তোকে সব সময় আদর করে। আয় আয় তো দেখি, আমার কোলে মাথা রেখে একটু শো তো দেখি। আচ্ছা সোনা, একটা গল্প শুনবি? হ্যাঁ, সেই রাজা রানীর গল্পটা বলো না মা। মা ছেলেকে জড়িয়ে ধরে খাটে শুইয়ে দিয়ে গল্প বলা শুরু করলো। ছেলেও চোখ বড় বড় করে অবাক হয়ে গল্প শুনতে লাগলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। একটু রাতের দিকে দরজা খোলার আওয়াজ পেয়ে ওর মা মুখ তুলে তাকিয়ে দেখে তার স্বামী ঘুম চোখে ঘরে ঢুকলো। সারাদিন পরিশ্রমের পর অল্প কিছু খেয়ে তারা শুতে যাবে। কি গো, কাল সকালে কটায় ডাকবো? 7টায়। বাবা, ওঠ ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেল, পড়তে যেতে হবে তো। চোখ কচলে মাকে জড়িয়ে ধরে ঘুম চোখে বলে, কটা বাজে? আরেকটু শুই না মা। তিনি তার ছেলেকে জোর করে তুলে কলতলায় নিয়ে হাতে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দিলেন। সে কোনো মতে তাড়াতাড়ি করে কলতলার কাজ সেরে ঘরে এসে খেতে বসলো। মা, বাবা কোথায়? ও মা, সে তো কখন খাবার নিয়ে কারখানায় চলে গেছে। মা রুটি করতে করতে খুব ঘামছিল। সে খাওয়া সেরে উঠে গামছা দিয়ে মায়ের মুখটা মুছিয়ে দিল। মা, তুমি সারাদিন কত পরিশ্রম করো। আমি বড় হলে তোমাকে আর কোনো কাজ করতে দেবো না। তাহলে তো ভালো করে পড়াশোনা করতে হবে। যা, তাড়াতাড়ি পড়তে যা, আর আজ একটু আগেই ফিরে আসবি। কেন মা? আজ তোকে একাই স্কুলে যেতে হবে। আমি একটু রাশন দোকানে যাবো রে, আরও অনেক কাজ আছে। ছেলে স্কুলের পথে চলে যাচ্ছে, এমন সময় সে দেখলো একটু দূরে তার বাবার মতন দেখতে একটা লোক বড় একটা ঠেলায় করে মাল নিয়ে যাচ্ছে। কিন্তু একটা বাস এসে যাওয়ায় সেটা আর সে দেখতে পেল না। সে স্কুলে গিয়ে ঢুকলো। তারপরে দিদিমণি আসলো ক্লাসে। ক্লাসে সবাই চুপ করে বসে পড়ো, আজকে তোমাদের রেজাল্ট দেব। সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়ে বসলো। দিদিমণি সবাইকে একে একে রেজাল্ট দেবার পরে সোহমের নাম ধরে ডাকলো। সে ভয় ভয় গিয়ে দাঁড়ালো। সোহম তোমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে।
সবাই হাততালি দিল। সোহম দিদিমণিকে প্রণাম করলো, তিনিও তাকে আশীর্বাদ করলেন। সোহম বাড়ি এসে পেছন থেকে মাকে জড়িয়ে ধরলো। কি রে, কি হলো আবার? এত আদর কেন? কিছু গোলমাল পাকিয়েছিস বুঝি? না গো মা, না। এই দেখো রেজাল্ট, আমি আমাদের পুরো ক্লাসে ফার্স্ট হয়েছি। জয় মা, ওকে দেখো, খুব ভালো, আরও মন দিয়ে পড়াশোনা কর। কোচিংয়ের স্যারকে বলিস। মা, এবার একটু ভালো স্যার মানে মানিক স্যারের কাছে ভর্তি করিয়ে দিও না, উনি খুব ভালো পড়ান শুনেছি। হ্যাঁ রে, ওনার ফিস কত? আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে, উনি আমাকে বলেছেন 800 টাকা নেবেন। বলিস কি রে, 800 টাকা? এটা কম গো মা, উনি 1200 টাকার নিচে পড়ান না। এত টাকা কোথা থেকে পাবো বল? আমাদের যা অবস্থা তুই তো জানিস। ভালো রেজাল্ট করতে গেলে তো ভালো স্যারের কাছে পড়তেই হবে। দেখি বাবা আসুক, কি বলে। তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। ঠিক আছে, তুমি খাবার বাড়ো, আমি দৌড়ে আসছি। আমাকে তাড়াতাড়ি খেতে দাও, বেরোতে হবে। তুমি বসো, আমি দিচ্ছি। এই তো এলে, আবার এক্ষুনি বেরোবে? তোমাদের কারখানায় তো 1 ঘন্টা খাবারের জন্য ছুটি দেয়। বললাম তো বেরোতে হবে, খেতে দাও। তোমার ছেলে মানিক স্যারের কাছে পড়তে চেয়েছে, উনি ওকে ওই কম করে 800 টাকায় পড়াতে চেয়েছে। 800 টাকা? তোমরা পাগল হয়েছো? এত টাকা কোথা থেকে পাবো? তারপর খাবার খেয়ে বেরিয়ে চলে গেল সোহমের বাবা। সোহম ছলছল চোখে বলল, মা, আমার কি ওনার কাছে পড়া হবে না? আরে, তুই যার কাছে পড়িস সেও তো ভালো পড়ান, নাহলে ফার্স্ট হলি কি করে? মা, উনি উঁচু ক্লাসে পড়ান না। কিছু একটা ব্যবস্থা হবেই, দেখিস। তুই খেয়ে নে। অনেক রাতে সোহমের বাবা বাড়ি এসে খেতে বসলেন। জানো, তোমার ছেলে ফার্স্ট হয়েছে। তাই নাকি? ছেলেটা আমার খুব ভালো, কিছুই তো দিতে পারি না, তাও কত ভালো রেজাল্ট করেছে। দেখো না, যদি ওই স্যারের কাছে পড়তে পারে। বাবা খেয়ে উঠে ঘুমন্ত ছেলেকে আদর করতে লাগলো। রোজ রোজ রাতের বেলাও কাজে বেরোচ্ছ, শরীর তো বিশ্রামই পাচ্ছে না। এরকম হলে তো অসুস্থ হয়ে পড়বে। কি করব বলো, এত কম মাইনে পাই, তাই দিয়ে সংসার চলছে না। তাই এই রাতের ডিউটিটা অনেক বলে কয়ে নিয়েছি, ছেলেটাকে মানুষ করতে হবে তো। তুমি আমাদের জন্য কতটা ভাবো। ও, কথায় কথায় ভুলেই গেছি। এই নাও বাবুর জন্মদিনের জামা প্যান্ট, ঠিক যেমনটা ও চেয়েছিল। এখন কিছু বলো না, জন্মদিনের দিন সারপ্রাইজ গিফট দিও। তুমি আবার এত খরচা করে কিনতে গেলে কেন? ও ছেলে মানুষ বলেছিল। আহা, ছেলে আমার ফার্স্ট হয়েছে, এটুকু তো ওর প্রাপ্য। তোমাকে কিছুই তো দিতে পারি না। তুমি আছো, ওর বাবু আছে, আমার আর কিছুই চাই না। সত্যি তোমার মতো সহধর্মিণী পেয়েছিলাম বলে। অমন করে বলো না, যাও এবার, তোমার দেরি হয়ে যাবে। সকালবেলা স্কুলে যাওয়ার সময়ে সোহম এক জায়গায় দেখলো একজন লোককে সবাই রাস্তায় তুলে বসাচ্ছে, কয়েকজন জল দিচ্ছে। সে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেই কয়েকজন বলল, ওই একজন মুটে ঠেলা চালাতে গিয়ে রৌদ্রে মাথা ঘুরে পড়ে গেছে। সে চলে যেতে গিয়েও কৌতূহলী হয়ে ভিড়ের মধ্যে দিয়ে উঁকি মারল, আর তার সারা শরীর শিহরিত হয়ে গেল। তার বাবা ঠেলায় করে মাল নিয়ে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে সামনে দাঁড়াবে ভাবল, কিন্তু কিছু না বলে দূর থেকেই দেখতে লাগলো। তার বাবা আবারও উঠে ঠেলায় করে মাল নিয়ে বেরিয়ে গেল। দূর থেকে দেখে তার চোখ ছলছল করে উঠল। তার মানে বাবার কোনো কারণে কারখানার চাকরি আর নেই, সারাদিন কি অমানসিক খাটুনি খেটে আবার রাতে ডিউটি করে। আর আমি ভাবতাম
বাবা আমাকে ভালোবাসে না। কাল রাতেই বাবার স্নেহের স্পর্শ কিছুটা পেয়েছি। আমি তখনও জেগে থাকলেও কাউকে বুঝতে দিইনি। সে নীরবে চোখ মুছে স্কুলে চলে গেল। আজও রাতে সে শুয়ে পড়ার পরে তার বাবা এলেন। মা জেগে বসেছিল। বাবা এসে মায়ের হাতে কিছু টাকা দিয়ে বলল, তুমি ওকে ওই কি যেন স্যারের কাছে ভর্তি করবে বলছিলে, ওখানে ভর্তি করে দিও। কিন্তু এত টাকা তুমি পাবে কি করে? তোমার শরীরটাও তো আজ কেমন যেন লাগছে। ওসব কিছু না, খুব গরম তো, তাই। ও কিছু নয়। শোনো না, তোমার ছেলে আজ স্কুলে রচনা লিখে ফার্স্ট হয়েছে। দিদিমণি খুশি হয়ে ওকে নিজের পেন উপহার দিয়েছেন। তাই? বাহ, আমাদের ছেলেটা কিন্তু খুব ভালো হয়েছে। মা খাওয়া শেষ করে উঠে তার হাতে খাতাটা দিয়ে বলল, দেখো কি লিখেছে। বাবা তাড়াতাড়ি খাতার মধ্যে ফাদার্স ডে উপলক্ষে ছেলের বাবাকে লেখা একটা চিঠি পড়তে লাগলো। শ্রদ্ধেয় বাবা, তুমি আমাকে শিখিয়েছো যে মনের শক্তি নিহিত থাকে নিস্তব্ধতায়, ভালোবাসা ত্যাগের মধ্য দিয়ে প্রকাশ পায়। যেসব বছর তুমি আমাদের বহন করে নিয়ে গেছো, আমি আমার যে প্রতিটি স্বপ্নকে তাড়া করার সাহস করেছি, তা শুরু হয়েছে আমার প্রতি তোমার বিশ্বাস থেকে। আমার প্রথম নায়ক হওয়ার জন্য ধন্যবাদ বাবাই। তোমাকে ধন্যবাদ জানাই আমার উপর তোমার এই অন্তহীন বিশ্বাসের জন্য। তোমার হাসি আমাদের পরিবারের সুর, আর তোমার ধৈর্য সেই ছন্দ যার ওপর আমরা বাঁচি। তুমি যে আনন্দ দাও, তার জন্য আমাদের সমস্ত ভালোবাসা সহ পৃথিবীর সেরা বাবার জন্য দিয়ে তৈরি। আমরা যেন স্বপ্ন দেখতে পারি, তার জন্য তুমি যে প্রতিটি ভোরে ও গভীর রাতে নিরলস পরিশ্রম করে চলেছ। তোমার ত্যাগ আমাদের সুখ গড়ে তুলেছে। আমরা সেগুলো দেখি, সম্মান করি, আর তার জন্য তোমাকে ভালোবাসি। তুমি আমাদের দিক নির্দেশনা, আমাদের সাহস, এবং প্রতিটি ঝড়ে আমাদের শান্তি। প্রতিটি হাসি আর প্রতিটি শিক্ষার মাধ্যমে তুমি আমাদের আজকের মানুষ হিসাবে গড়ে তুলেছ। তুমি ধূপের মতো নিজে নীরবে দগ্ধ হয়ে আমাদের সুরভিত করে রেখেছ। আমার কাছে ফাদার্স ডে কেবল একটি দিন নয়, তুমি থাকায় প্রতিটি দিনই আমার জন্য ফাদার্স ডে। তোমার প্রতিটি ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তুমি আছো বলেই আমরা এত সুখে আছি, এবং তুমি যেখানে আছো সেখানেই আমাদের সুখের বাড়ি। ইতি, তোমার ছেলে সোহম। লেখাটা পড়তে পড়তে বাবার চোখ জলে ভরে উঠল। হঠাৎই তার কাঁধে একটা স্পর্শ পেয়ে সে দেখল তার ছেলে দাঁড়িয়ে রয়েছে। সে তার বাবার চোখ মুছিয়ে দিল। বাবা তাকে জড়িয়ে ধরে কোলে বসিয়ে বলল, তুই কবে এত বড় হয়ে গেলি বাবা? আমি কি আর ছোট আছি? ছেলেকে তার বাবা জড়িয়ে ধরল। মাও এসে তাদেরকে জড়িয়ে ধরল আর বাবার কানে কানে বলল, হ্যাপি ফাদার্স ডে।